হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বিশাখা ব্লগ অ্যান্ড ফেসবুক পেজ। তো দেখো এখানটায় সকাল এখন ওই 11:30-12টার মতন বাজে। আমি ছেলেকে চান করিয়ে দিয়েছি, দিয়ে আর এখানটায় চলে এসেছি কাপড় চোপড় কাচাকুচির জন্য। ওকে চান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি, কারণ ও না ঘুমালে আমার কোনো রকম কোনো কাজও আমাকে করতে দেবে না। তো সবার আগে প্রথমত ওই যে আমার হাতে ব্যথা ছিল বলে কাপড় চোপড় তো কিছুই কাচা হয়নি। তো দেখলাম এটা হাতটা নরম আছে, বেশ অনেকটা রিল্যাক্স ফিল করছি। তো ওই জন্য আমি কি করলাম যে কাপড়গুলো যতটা পারলাম কেচে নিলাম, মানে যেগুলো ভালো জিনিস শুধু সার্ফ জলে কোনো রকম ধুয়ে নিলে হবে সেগুলোইকে আমি ধুয়ে নিচ্ছি। আর বাকি যেগুলো খুব ভারী হবে বা একটু জার্নিং মানে কষ্ট হবে সেগুলোকে রেখে দিলাম, কারণ হাতে যদি আবারও দুবারা মচকা লেগে যায় তো যেটুকুনি ছেলেটাকে সারাদিন সামলাতে পারছি আর কিন্তু আমি পারবো না। তো তোমাদের দাদাভাই বলেছিল যে তোমাকে ধুইতে হবে না, আমি ধুয়ে দেবো, শনিবার দিন আমি কোথাও যাব না, ধুয়ে দেবো। তো এখন দেখো আমি জানি না যে শনিবার দিন ওর পেমেন্ট হবে কি হবে না, আর ও যদি শনিবার দিন কাজে না যায় তাহলে আমরা অনেকটা সমস্যার মধ্যে পড়ে যাব। তো সেই কারণে ভাবনা চিন্তা করে বললাম যে না, যেটুকুনি পারছি আমি সেটুকুনি করি, আর বাকি যেগুলো পাচ্ছি না সেগুলো ও করবে এখন। সেরকমভাবেই আমি দেখো ওইদিকে যে কাঁথাটা আছে, কাঁথাটা ভিজালে কিন্তু অনেকটা পরিমাণে ভারী হয়ে যাবে যেহেতু সুতির কাপড়। আর ওখানে যে সাদা চাদরটা কেচেছি, সাদা চাদরটা কাচার সময় না একটু হাতটা ঘুরে গেছিলো নিংড়ানোর সময়। তো মানে কি বলবো, প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছিল হাতটা। আর আমি মানে বেশ, এটা আমার বিয়ের আগে থেকে হাতেই ব্যথাটা হয়, আমি জানি না কিসের জন্য হয়। বাট একবার তোমাদের দাদাভাইকে আমি বলছিলাম যে একবার একটু ডক্টর দেখাবো, যে হাতের স্ক্যান করবো যে কি হচ্ছে কি না, সমস্যাটা কি হচ্ছে। তো ও বললো যেহেতু দেশে যাবো আমরা, দেশ থেকে ঘুরে দেশে গিয়ে ওখানটায় গিয়ে দেখাবো। তো আমি জানি না দেশে গিয়ে দেখাতে পারবো আদৌ কি পারবো না। তো তারপরে দেখো এখানটায় আমি এসে কোনোরকম তাড়াতাড়ি করে একটু রান্না চাপাবো বলে আমি কিন্তু অনেকক্ষণ সবজি কেটে নিয়েছিলাম। তো দেখছি সোনা উঠে গেছে, তো ওকে আবার কোলে কোলে নিয়ে আমি কোনোরকমভাবে ভাত বসাচ্ছি, তরকারি বসাচ্ছি, মানে বাকি যেটুকুনি কাজবাজ করার সেটুকুনি আমি কমপ্লিট করে নিয়েছি। আর যেটুকুনি যা করছি ওকে কোলে নিয়ে আমি করতে পারবো আর কি, সেরকমভাবেই ওগুলো করছি। তারপরে দেখছি চেঙ্কু এসেছে, চেঙ্কু মানে আমার ভাসুরের ছেলে এসেছে। ও এসে বসে আছে, আমি হঠাৎ মাত্র ঘুরে দেখছি ও এসে বসে আছে, কোনো রকম কোনো আওয়াজ দেয়নি। তো ওর মতন খেলা করছে, আমার ছেলে আসলে খেলা করবে। আর এখানটায় দেখো আজকে মানে কি বলবো, কোনো রকম তাড়াহুড়ো করেই রান্নাবান্নাটা আমি করছি। প্রত্যেক দিনই যদি বা তাড়াহুড়ো করেই রান্না করি, বাট আজকে একটু ইউনিক টাইপের আলাদাভাবে রান্না করছি। ফুলকপি, আলু, সয়াবিন একসাথে করছি। তো হ্যাঁ, ফুলকপিটা রেখে দিলে হয়তো আর একদিন আর একটা দিন চলে যেত, আর এক শ্বাস চলে যেত। আর সত্যি বলতে এত অভাব অনাটনের মধ্যে আমাদের এখন দিনগুলো যায়, তো মানে বলার মতন অ্যাকচুয়ালি বলাটা উচিত নয়, বাট ঠিক আছে, সমস্যা নেই। তোমাদের সাথে সুখটাও শেয়ার করছি যেমন, দুঃখটাও শেয়ার করছি তেমন। তো দেখো এখানটায় ওই যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো একসাথে জলে মিক্স করে নিয়ে দিয়ে দিয়েছি। আর মানে লঙ্কা গুঁড়ো খুব কম দিয়েছিলাম বলে একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, যেহেতু ছেলেও খাবে এই তরকারি ওই জন্য। আর ওকে সকালবেলা খিচুড়ি করে দিয়েছিলাম, খিচুড়ি খেয়ে তারপরে ও স্কুলে গেছে। তো দেখো ওই যে আঙ্কেলের দোকান থেকে কিলো চারেক চাল এনেছে, তারপরে ও পেমেন্ট পাবে, তারপরেই কিন্তু চাল কেনা হবে। টুকিটাকি বাজারও নিয়ে এসছে, এখানটায় কোনোরকমভাবে চলছে। এখন গ্যাসটা যদি টাটা বাই বাই করে দেয় না, খুব সমস্যার মধ্যে পড়ে যাবো, মাসটা যদি শেষ না হয়। আর আসলে একটা ডাউটের মধ্যে আছি, কেন জানো, কারণ ওই গ্যাসটা নিয়ে গেছিলো সরস্বতী পুজোর সময় তোমাদের দাদাভাই, যেখানটায় সরস্বতী পুজো করেছিল তোমাদের দাদাভাইরা, ওখানটায় নিয়ে গেছিলো। নিয়ে গিয়ে বেশ 50-60 জনের মতন আরও বেশি লোকের খিচুড়ি রান্না করা হয়েছে এই গ্যাসে। তো ওই জন্য একটু ডাউটের মধ্যে আছি যে গ্যাসটা কতদিন কি চলবে না চলবে, বাট ভগবানও আমাদের সহায় আছে, বেশ অনেক দিন চলছে কিন্তু। তো ওখানটা ভাতটা হয়ে গেছে, ভাতটা গড়িয়ে দিয়েছি, দিয়ে দেখো আমার ছেলে চলে এসেছে, তোমাদের দাদাভাই চলে এসেছে। তোমাদের দাদাভাই এসে বলছে কী রান্না করছো, আমি বলছি ওই তো তোমার ইয়ে রান্না করছি। তারপরে দেখো বিকালবেলা এখানটায় ছেলে উঠে বলছে মামি খিদে পেয়েছে। তো আমি বললাম ও একটা চিপস রাখা আছে খা। ওকে জল চিপস দিয়ে আমি ট্রাইপডটা নিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছি বাকি যেসব কাজগুলো আছে সেগুলো করব বলে। তো দেখো থালা বাসন এগুলো অনেক কিছুই বাইরে পড়ে আছে, এগুলো গুছন গাছন করতে হবে। আর যেই না আমি বাইরে এসেছি সেই সোনা উঠে গেছে, আবার ওকে একটু কোলে নিয়ে বুঝিয়ে বাজিয়ে শুইয়ে দিয়ে আমি চলে এসেছি বড় ছেলের কাছে রেখে। ও কথা বলছে, খেলা করছে, আর ওদিকে ও কিন্তু একা একা খেলা করছে। তো দোলনায় দিয়েছিলাম, দোলনায় দিতে দেখছি ও মানে আমার বড় ছেলে দোল দিচ্ছিল, দোল দিতে দিতে দেখছি ও ঘুমিয়ে গেছে। তো এখানটায় দেখো তোমাদের দাদাভাইয়ের যে প্যান্টটা আমি ভিজিয়ে রেখেছিলাম, ওই প্যান্টটা ভিজিয়ে রাখি কেন জানেন, প্যান্টগুলো ভিজিয়ে রাখি এই জন্যে যে একটু ময়লাগুলো তাড়াতাড়ি ছেড়ে গেলে তাহলে আমার একটু সুবিধা হয় কাচাকুচি করতে। তো এখানটায় বেশ ওই বালিশের ওড় ফড় সমস্ত ওইগুলো কেচে কুচে নিচ্ছি যেটুকুনি মানে পাচ্ছি আর কি। তারপরে আমি ননকে বললাম যে ননু বড় বালতিটা আমাকে একটু দিয়ে যেত,
তো দেখো বড় বালতি দিতে এসছে, তারপরে আমাকে বলছে মা আমিও কাপড় মেজে দেবো। আমি না তোকে মাজতে হবে না, আমি মেজে নিচ্ছি। তো আগের বারে ওর বাবার সাথে একটা চাদরও আমাকে ধুয়ে দিয়েছিলো, সেখান থেকেই বলে তোমাকে কাপড় মেজে দেবো। তাহলে না বাবা তোমাকে মাজতে হবে না, তুমি ভাইয়ের কাছে যাও, আমি মেজে নিই তাড়াতাড়ি করে। এবার বাসনও তো আমাকে মাজতে হবে, শুধু কাপড় মাজলে হবে না। সেই সকাল থেকে কাপড়ই মেজে যাচ্ছি আমি, আর এত পরিমাণে কাপড় হয় আমাদের বলার মতন না। কারণ আমি বেশি নোংরা করি না, ওই একদিনে পরলে সঙ্গে সঙ্গে ধুইতে দিয়ে দিই। যেহেতু বেশি ময়লা হয়ে গেলে না কাচতে খুব কষ্ট হবে, এবং কষ্ট তো অবশ্যই হবে। তো সেই কারণে মেশিনটা খারাপ হয়ে এখন বুঝতে পারছি যে কতটা মর্যাদা ছিল ওর, এই সময়টাতে আমার কতটা দরকার ছিল মেশিনটা। কিন্তু ঠিক আছে, সমস্যা নেই। তবে অনেকবার মা বলেছে এবং তোমাদের দাদাভাইও বলেছে যে একটা মেশিন নেওয়া হবে, কিন্তু এই এতগুলো সমস্যার মধ্যে আমরা পড়ে আছি, তার উপরে যদি একটা মেশিন নেওয়া হয়, একটা মেশিন তো নিতে গেলে কিছু না হোক 10 থেকে 15 হাজার টাকা পড়েই যাবে। তো বললাম না থাক, দরকার নেই, আপাতত কোনো রকম চলে যাচ্ছে, একটু সামলে ওঠো তোমরা, তারপরে নাই কিনে দেবে, সমস্যা হবে না। আপাতত কোনো রকম তো চলে তো যাচ্ছে। তো তারপরে দেখো তোমাদের দাদাভাই চলে এসছে। আজকে রাত্রেবেলা আমি রান্না বসিয়ে দিয়েছি। কী রান্না করব কোনো রকম মাথা মুন্ডু না খুঁজে পেয়ে ওই যে মাছ আর আলু দিয়ে একটুখানি ঝোল করে নিচ্ছি, মানে কোনো রকমভাবে। পোনা মাছ তোমাদের দাদাভাই এনেছিল বলে কোনো রকমভাবে চলে যাচ্ছে। তো প্রথমত চুনো মাছ আনবে ভেবেছিল, বাট চুনো মাছটা আনলে এতদিন চলতো না, পোনা মাছে যতদিন চলে গেল। তো আমরা তো বেশিরভাগ ভাজাই খেয়ে নিই, ভাজাটা ভালো লাগে। তো ভাবলাম এবার থেকে ভাজা খেলে আর হবে না, একটুখানি তরকারিও খেতে হবে। এখানটায় বসিয়ে দিয়েছি ভাত, অল্প করেই ভাত বসিয়েছি, কারণ রাত্রেবেলা তো বেশি একটা খাওয়া হবে না। আর ছেলের জন্য ওদিকে ডাল সিদ্ধ করেছি কুকারে করে। আর ওই যে এখানটায় দেখো 2 পিস মাছ ভেজে নিয়েছি বেশ ভালো করে। আর একটু মাছ বেশি ভাজা না হলে না খেতে ভালো লাগে না, ভ্যাত করলে কেমন লাগে। আর এদিকে দুপুরের ভাত আছে অল্প একটু, একজনেরও হবে না, অল্পখানিক আছে। আর এই যে দুপুরের একটুখানি তরকারি আছে, সামান্য পরিমাণে তরকারি আছে। তো এখানটায় তরকারিটা বসিয়ে দেবো, দিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিয়ে ঢাপাস হয়ে শুয়ে পড়বো। তো এখানটায় দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর খাওয়ার সময় তো ছোটো সোনাকে ওই বিছানায় দেওয়া হয় নিচে, আর ও ঘুরপাক খেয়ে কোথায় গেছে শুধু দেখো, ওরকম চটপাক খায় আর নিচের দিকে চলে যায়। সাধারণত বাচ্চারা পা দিয়ে ঠেকো দিয়ে ঠেলা দিয়ে ওপরে চলে যায়, বাট আমার সোনা কী করে নিচের দিকে চলে আসে। তো মা বলে নিচের দিকে যাওয়া নাকি ভালো। তো ভালো হলেই ভালো লক্ষণ নাকি এটা, তো ভালো লক্ষণ হলে ভালো। তো আমি এখনও হাত ধুইনি, জায়গাটা মুছিও নি। তারপর তোমাদের দাদাভাই সোনাকে কোলে নিয়ে কিন্তু জায়গাটা মুছেছিল। আর এখানটায় এই যে বেসিনে আমি হাত ধুয়ে নিচ্ছি, আর এই যে জল দিয়ে দিচ্ছি, আর তোমাদের দাদাভাই বাইরে থেকে মাপ নিয়ে আসছে। তো চলো, ভিডিওটা ছিল এই অবধি।